বিসমিল্লাহির রহমানির রহিম। পদার্থের আলোকনের সকল সদস্যকে আমি আন্তরিক অভিবাদন জ্ঞাপন করছি। আজকে পদার্থের আলোকনের সর্বপ্রথম ভিডিও ক্লাস। আমি সকল শিক্ষার্থীকে এই ক্লাসে স্বাগত জানাচ্ছি। আর শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলব, তোমরা যার যার সামনে খাতা এবং কলম নিয়ে মানসিকভাবে প্রস্তুত নিয়ে বসে পড়ো। পূর্ব নির্ধারিত স্থির তড়িতের উপর আজকে ক্লাসটি অনুষ্ঠিত হবে। আমি স্থির তড়িৎ ক্লাসটি শুরু করবার আগে গতিবিদ্যার উপরে 3টি সমস্যা আলোচনা করতে যাই, যে 3টি সমস্যা এই বোর্ডে দেওয়া আছে এবং এই সমস্যা 3টি তোমাদের পদার্থের আলোকন গ্রুপে ইতিমধ্যে অনেকবার আলোচনা হয়েছে। তারপরও এই সমস্যা 3টির গুরুত্ব বিবেচনা করে আজকের ক্লাসে আমি প্রথমেই এই 3টি সমস্যার সমাধান করবার চেষ্টা করব এবং তারপরে আমরা স্থির তড়িতের উপরে আমাদের ধারাবাহিক যে ক্লাস সেটি শুরু করব ইনশাআল্লাহ। আরও একটি কথা বলে নিতে চাই, তোমরা খাতা কলম নিয়ে আশা করি ইতিমধ্যে প্রস্তুতি নিয়ে ফেলেছ। আমি যখন যেটি তোমার খাতায় লিখতে বলবো তোমরা সেটি খাতায় লিখে নেবে, তাহলেই এই ক্লাসটি সত্যিকার অর্থে একটি কার্যকরী ক্লাসে রূপ নেবে বলে আমার বিশ্বাস। তাহলে চলো আমরা প্রথমে এই 3টি সমস্যার সমাধান করি। এই 3টি সমস্যা গতিবিদ্যা অধ্যায়ে আমি প্রথম যে সমস্যাটি বেছে নিয়েছি সেটি হচ্ছে নাজমুস সাকিবের পোস্ট থেকে এই সমস্যাটি বেছে নিয়েছি। আমার কাছে মনে হয়েছে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সমস্যা। আমি জানি না তোমরা এই সমস্যাটি সমাধান করতে পেরেছো কিনা, তবে আমি যে সমস্যা নাজমুস সাকিব গ্রুপে দিয়েছে তার সমাধান অনেকে দিয়েছ, আমি যতটুকু দেখেছি তার মধ্যে এই সমস্যাটির সমাধান কেউ সঠিকভাবে করতে পারবে। তাই আমি এই সমস্যাটি নিয়ে প্রথমে আলোচনা করব। এই সমস্যাটিতে প্রথমে বলা হয়েছে একটি বস্তুর অবস্থান s=16t-3t³ মিটার, বস্তুটি ক্ষণিকের জন্য স্থিতি অবস্থায় থাকে, তখন t এর মান কত? দূরত্ব দেওয়া আছে, বলা হয়েছে বস্তুটি ক্ষণিকের জন্য স্থিতি অবস্থায় থাকে তখন t এর মান কত, অর্থাৎ বস্তুটি যখন স্থির থাকে তখন সময়টা নির্ণয় করার জন্য, অথবা কত সময়ের জন্য বস্তুটি স্থির থাকে সেটি নির্ণয় করতে বলা হয়েছে। তো আমরা চলো এই প্রবলেমটি করি। এখানে s=16t-3t³ মিটার, অর্থাৎ দূরত্ব s=16t-3t³। এটার অর্থ দাঁড়াচ্ছে দূরত্ব হচ্ছে সময়ের ফাংশন। দূরত্ব যদি সময়ের ফাংশন হয় তাহলে সেই দূরত্বকে আমরা যদি সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তাহলে পাবো বেগ। আর বেগ যদি সময়ের ফাংশন হয় তাহলে সেই বেগকে আমরা যদি সময়ের সাথে সাপেক্ষে আবার ডিফারেন্সিয়েশন করি তাহলে পেয়ে যাব ত্বরণ। তো নিশ্চয়ই তোমরা এই জিনিসটি জানো, তারপর আমি আবার বলছি যারা জানো তারাও লিখো, যারা জানো না তারাও লিখো। প্রথমে এই কথাটি লিখো যে বেগ সমান বেগ b=ds/dt, এটা লেখা যায়, এবং ত্বরণ a=dv/dt এটি লেখা যায়। এটি তোমাদেরকে মাথার মধ্যে রাখতে হবে এই জিনিসটা, বেগ সমান ds/dt, ত্বরণ a সমান dv/dt। এখন প্রশ্ন হচ্ছে আমরা এটি জানি কিনা, বস্তু স্থির থাকার শর্ত কি? যদি না জানো তাহলে এটি জেনে নিতে হবে। বস্তু স্থির থাকার একমাত্র শর্ত হচ্ছে বেগ শূন্য হবে, অর্থাৎ বেগ যখন শূন্য হবে তখন বস্তু
স্থির থাকবে। আর এই প্রশ্নটিতে বলা হয়েছে বস্তুটি ক্ষণিকের জন্য স্থিতি অবস্থায় থাকে তখন টি এর মান কত। অর্থাৎ এই দূরত্ব থেকে আমরা প্রথমে এই সমীকরণ ব্যবহার করে বেগ বি ইকুয়াল টু ডিএস বাই ডিটি ব্যবহার করে প্রথমে বেগের সমীকরণ বের করব। সেই বেগের সমীকরণে বেগ সমান শূন্য ধরবো, কারণ স্থিতি অবস্থায় থাকলে টি এর মান কত বের করতে বলছে। তাহলে বেগ সমান শূন্য ধরলে পরে টি এর যে মানটি বের হবে সেটি হচ্ছে এই প্রশ্নের উত্তর। আশা করি প্রবলেমটি বুঝতে পেরেছো। চলো আমরা এটি এখন সমাধান করি। তাহলে s = 16t - 3t কিউব এটি দেওয়া আছে, এক নাম্বার অঙ্কের সমাধান করতেছি আমরা। দেওয়া আছে s = 16t - 3t কিউব। এখন এখান থেকে আমরা বের করব বেগ b = ds/dt। তাহলে ds/dt যদি করি তাহলে s এর মান কত 16t - 3t কিউব, বা দাঁড়াচ্ছে কি b = এটাকে ডিফারেন্সিয়েশন করলে দাঁড়ায় 16 - 9t স্কয়ার। তাহলে শর্ত মতে বেগ আমরা বেগের সমীকরণ পেয়ে গেলাম। বেগ হচ্ছে 16 - 9t স্কয়ার। এই গতিশীল বস্তুটির দূরত্ব দেওয়া আছে, সেই দূরত্ব থেকে বেগ পেলাম। এবার বলছে বস্তুটি স্থির থাকলে টি এর মান কত। অর্থাৎ স্থির থাকা মানে বেগের মান শূন্য, অর্থাৎ শর্ত মতে বেগ b = 0। তাহলে এখান থেকে কি দাঁড়ায়, এই সমীকরণ থেকে 0 = 16 - 9t স্কয়ার। এখান থেকে আমরা টি এর মান বের করব। টি এর গ্রহণযোগ্য মান কি হবে, এটা উত্তর। এখানে প্লাস মাইনাস হতে পারে, যেহেতু টি স্কয়ার আছে, তো আমরা পজিটিভ মানটি গ্রহণ করব এবং সেই সময়ের জন্য বস্তুটি স্থির ছিল। এটি এক নাম্বার প্রশ্নের উত্তর। আশা করি প্রবলেমটা বুঝতে পেরেছো। এবার আমরা দ্বিতীয় প্রবলেমে চলে যাই। স্থির অবস্থান থেকে সমতলে গতিশীল বস্তু প্রথম 10 সেকেন্ডে s1 দূরত্ব ও পরবর্তী 10 সেকেন্ডে s2 দূরত্ব অতিক্রম করলে কোনটি সঠিক। s2 = s1, s2 = 2s1, s2 = 3s1, s2 = 4s1। আমরা এই সমস্যাটি সমাধান করবার চেষ্টা করব ইনশাআল্লাহ। এখানে আবারও প্রশ্নটি পড়ছি আমি। স্থির অবস্থান হতে সমতলে গতিশীল, অর্থাৎ বস্তুটি প্রথমে স্থির, সমতলে গতিশীল বস্তু প্রথম 10 সেকেন্ডে s1 দূরত্ব ও পরবর্তী 10 সেকেন্ডে s2 দূরত্ব অতিক্রম করে। গতিবিদ্যায় একটি কথা প্রচলিত আছে, ইফ দ্য ফিগার ইজ ড্রন দেন প্রবলেম ইজ হাফ ডান। অর্থাৎ যদি গাণিতিক সমস্যার চিত্র আমরা অঙ্কন করতে পারি তাহলে এই গাণিতিক সমস্যার অর্ধেক সমাধান হয়ে যায়। এই ধরনের একটি কথা প্রচলিত আছে। তো এই জন্য আমরা 2 নম্বর প্রশ্নের চিত্রটি অঙ্কন করতে চেষ্টা করব। প্রথমে এখানে বলা হচ্ছে স্থির অবস্থান থেকে একটা বস্তু গতিশীল আছে। তাহলে ধরলাম বস্তুটি, এটা হচ্ছে বস্তু, এই বস্তুটি স্থির অবস্থান থেকে গতিশীল হওয়ায় ধরলাম এখান থেকে গতিশীল, তাহলে এই জায়গায় এটা আদি বেগ u হবে 0 মিটার/সেকেন্ড, যেহেতু স্থির অবস্থান থেকে। এবং বস্তুটি প্রথম 10 সেকেন্ডে s1 দূরত্ব করছে, অর্থাৎ এখান থেকে 10 সেকেন্ড সময় অতিবাহিত করে এই জায়গায় আসছে। তাহলে এই জায়গাটা হচ্ছে s1 দূরত্ব। পরবর্তী 10 সেকেন্ড, অর্থাৎ এখান থেকে আরো 10 সেকেন্ড সে গেছে, যাওয়ার পরে এখানে আসছে এবং এতটুকু দূরত্ব করছে s2 দূরত্ব। পরবর্তী 10 সেকেন্ড s2 দূরত্ব। তাহলে এইখান থেকে এতটুকু দূরত্ব, টোটাল দূরত্ব অতিক্রম করছে s1 + s2। টোটাল দূরত্ব অতিক্রম করতে সময় লাগছে 20 সেকেন্ড। এই 10 সেকেন্ড এবং এই 10 সেকেন্ড হচ্ছে 20 সেকেন্ড। এখন আমাকে বলছে কোন শর্তটি সঠিক। এখানে s2 = s1, s2 = 2s1, s2 = 3s1, s2 = 4s1। তাহলে আমরা প্রথমে দেখে নেই এই অঙ্কটি দুইটি ধাপে করতে হবে। প্রথম ধাপে বা প্রথম ক্ষেত্রে আমরা এতটুকু বিবেচনা করব, এখান থেকে এতটুকু হচ্ছে প্রথম ধাপ। তারপরে আবার এখান থেকে এই পুরাটুকু হচ্ছে দ্বিতীয় ধাপ বা দ্বিতীয় ক্ষেত্র। এই দুইটা ক্ষেত্র নিয়ে আমরা অঙ্ক করব, তাহলে আমাদের সমস্যার সমাধান হয়ে যাবে। এইটি হচ্ছে প্রথম ক্ষেত্র, এইখান থেকে এতটুকু, আর এইখান থেকে এতটুকু, অর্থাৎ এখান থেকে এতটুকু হচ্ছে দ্বিতীয় ক্ষেত্র। তাহলে প্রথম ক্ষেত্রে আমরা অঙ্কটা করি। প্রথম ক্ষেত্রে দেখি প্রথম ক্ষেত্রে কি কি দেওয়া আছে। প্রথম ক্ষেত্রে আতিবেগ জানা আছে,
প্রথম ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব s1, প্রথম ক্ষেত্রে সময় জানা আছে। আর যেহেতু সমতরণে বলা হয়েছে, সমতরণে, তার মানে প্রথম ক্ষেত্রে ত্বরণ যা, এখান থেকে এই পুরা ক্ষেত্রে যখন বিবেচনা করবো দ্বিতীয় ক্ষেত্রে, তখন ত্বরণ তাই, প্রথম ক্ষেত্রে ত্বরণ আর দ্বিতীয় ক্ষেত্রে ত্বরণ সমান বলাই আছে সমতরণ। তাহলে আদিবেগ, প্রথম ক্ষেত্রে আদিবেগ দেওয়া আছে, দূরত্ব দেওয়া আছে, সময় দেওয়া আছে, ধরলাম ত্বরণ হচ্ছে a। তাহলে আমরা সূত্র লিখতে পারি s ut প্লাস হাফ a t স্কয়ার। তো প্রথম ক্ষেত্রে s এর মান কত? s এর মান হচ্ছে s1। প্রথম ক্ষেত্রে আদিবেগ কত? 0। তাহলে u এর মান 0, t এর সাথে গুণ করলে এই টার্মটা 0 হয়ে যায়। সুতরাং এই আর আমি এখানে লিখতে চাচ্ছি না। তাহলে থাকবে হচ্ছে হাফ a, এতটুকু চলে আসে, এটা 0। a হচ্ছে ত্বরণ আর t হচ্ছে সময়। প্রথম ক্ষেত্রে সময় হচ্ছে 10 সেকেন্ড। তাহলে আমরা এখানে লিখি 10 স্কয়ার। তাহলে দাঁড়াচ্ছে হচ্ছে s1 ইকুয়াল টু, এটা যদি ক্যালকুলেশন করি তাহলে এখানে আমার 100, 100 কে 2 দ্বারা ভাগ করলে 50 a। এবার দ্বিতীয় ক্ষেত্রে আমরা প্রবলেমটা করি। দ্বিতীয় ক্ষেত্রে আমরা সূত্র ফেলবো আবার s ut প্লাস হাফ a t স্কয়ার। এই দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত আমরা ধরবো দ্বিতীয় ক্ষেত্র, এতটুকু দ্বিতীয় ক্ষেত্র। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে দূরত্ব হচ্ছে টোটাল s1 প্লাস s2, s1 প্লাস s2। দ্বিতীয় ক্ষেত্রে আদি অবস্থান এটাই, সুতরাং এখানে বেগ কত? 0। তাহলে এই u এর মান আমরা লিখতে পারি 0। তাহলে 0 ইনটু t মানে কত? 0। এই টার্মটা বাদ, থাকে হচ্ছে হাফ। দ্বিতীয় ক্ষেত্রে ত্বরণ, প্রথম ক্ষেত্রে ত্বরণ একই অর্থাৎ a। আর দ্বিতীয় ক্ষেত্রে সময়, এখান থেকে এতটুকু সময় কত? 10 আর 10 কত? 20। তাহলে এটা লিখতে পারি আমরা 20 স্কয়ার। তাহলে এখানে তারা s1 প্লাস s2 ইকুয়াল টু 20 স্কয়ার মানে হচ্ছে 400। 400 কে 2 দ্বারা ভাগ করে থাকে 200 a। তাহলে আমি পাইলাম দুইটা জিনিস, একটা হচ্ছে এটাকে দেই 1 নম্বর সমীকরণ, এটাকে দেই 2 নম্বর সমীকরণ। তাহলে এবার 2 কে 1 দ্বারা ভাগ করে ফেলি। আশা করি তোমরা প্রবলেমটা খাতায় লিখেছ। তাহলে 2 কে 1 দ্বারা ভাগ করি, 2 কে যদি 1 দ্বারা ভাগ করি তাহলে s1 সমান হচ্ছে 50, s2 সমান 200 বাই s1 প্লাস s2 200। তাহলে 2 বিভাগ 1 যদি আমরা করি তাহলে কি দাঁড়ায়? 2 এইটা। তাহলে s1 প্লাস s2 বাই s1 ইকুয়াল টু 200 a বাই 50 a, এটি হয়। তাহলে আমরা এটা মুছে ফেলি। তাহলে এখানে s1 কে যদি s1 প্লাস s2 কে ভাগ করি তাহলে এখান থেকে 1 প্লাস s2 বাই s1, s1 থেকে s1 কে ভাগ করলে 1 আর s2 কে s1 দ্বারা ভাগ করলে s2 বাই s1 ইকুয়াল টু 0 0 কাটলে a কাটলে 5 কে 4 দ্বারা 5 দ্বারা 20 কে ভাগ করলে এখান থেকে 4। তাহলে s2 বাই s1 ইকুয়াল টু কত? এই 1 এর পাশে চলে গেলে 4 1, 4 1 মানে হচ্ছে 3। ওতে s2 ইকুয়াল টু হয় 3s1। s2 হলো 3s1। তাহলে এটি আসছে সঠিক উত্তর হচ্ছে গ, s2 হলো 3s1, এটাই সঠিক উত্তর। আশা করি সমস্যাটি সমাধান বুঝতে পেরেছ। আমি এবার চলে যাব 3 নম্বর সমস্যা। 3 নম্বর সমস্যা নিয়ে আমরা আলোচনা করি। এবার 3 নম্বর সমস্যা যদি আলোচনা করি, 3 নম্বর সমস্যাটি আলোচনা করবার পূর্বে আমি দুটি থিওরি নিয়ে আলোচনা করতে চাই। এই 3 নম্বর সমস্যাটি সম্ভবত বইয়ের ভর্তি পরীক্ষায় এসেছে। বইয়ের ভর্তি পরীক্ষার একটি প্রশ্ন, 3 নম্বর প্রশ্নটি। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়েছে। সৃজনশীল প্রশ্নের জন্য এটি গুরুত্বপূর্ণ। এটি চমৎকার একটি প্রবলেম এবং এই প্রবলেমটি করার জন্য দুটি থিওরি মাথায় রাখতে হবে। আমি প্রথমে দুইটি থিওরি নিয়ে আলোচনা করব, তারপরে এই সমস্যাটি নিয়ে আলোচনা করব। এই সমস্যাটি সমাধান করতে গেলে আমাদের এই দুইটি থিওরির প্রয়োজন হবে। শুধু এই সমস্যার জন্য না, আমি এখন যে দুটি থিওরি বলবো সেই দুটি থিওরি তোমার গতিবিদ্যা ম্যাক্সিমাম অঙ্কের ক্ষেত্রে কাজে লাগবে ইনশাআল্লাহ। তো শিক্ষার্থীরা, তোমরা মনোযোগ দিয়ে আমার এইবারের দুটি থিওরি ভালো করে খেয়াল করো। তো প্রথম যে থিওরিটি আমি বলতে চাই, তোমরা কি জানো অভিকর্ষ ত্বরণ কখন ক্রিয়াশীল হয় বস্তুর উপর? অর্থাৎ একটি গতিশীল বস্তুর উপরে একটি গতিশীল বস্তুর ত্বরণ কখন অভিকর্ষ ত্বরণ
আচ্ছা, আরেকটি একটি কথা বলে নিই এই প্রবলেমটিতে। এই প্রবলেমটিতে জি এর মান দেওয়া আছে, ভি এর মান 10 দেওয়া আছে, এটি তোমরা লিখে নাও। জি ইকুয়াল টু 10 মিটার পার সেকেন্ড স্কয়ার, এটি দেওয়া আছে জি এর মান। জি এর মান 10 দেওয়া আছে, 10 মিটার পার সেকেন্ড স্কয়ার দেওয়া আছে জি। তো তোমরা এটি লিখে দিতে পারো খাতায়, জি ইকুয়াল টু 10 মিটার পার সেকেন্ড স্কয়ার, অর্থাৎ যে অঙ্কটি দেওয়া ছিল সেই অঙ্কের মধ্যে জি এর মান দেওয়া ছিল 10। এই প্রবলেমটি নাজমুল সাকিবের কোর্স থেকে নেওয়া হয়েছে। এটি সাধারণত কোণের বইও আছে, নতুন এডিশনের সাধারণত কোণের বইয়ে প্রবলেমটি দেওয়া আছে, তোমরা ওখানে খুঁজে পাবে। তো আমরা দুটি থিওরির কথা বলতেছিলাম। প্রথম যে থিওরিটির কথা বলতেছিলাম, অভিকর্ষ ত্বরণ। অভিকর্ষ ত্বরণ সম্পর্কে তোমাদের ধারণা আছে? অভিকর্ষ ত্বরণ কোনো গতিশীল বস্তুর উপর কখন ত্বরণ হবে অভিকর্ষ ত্বরণ। তো এটি তোমরা খেয়াল করে শোনো, আমি যদি বলছি, কোনো বস্তু যদি ভূমির উপরে মুক্ত থাকে, একমাত্র অভিকর্ষ বল ছাড়া যখন আর কোনো বল বস্তুর উপর ক্রিয়াশীল না হয়, তখন বস্তুর উপর ক্রিয়াশীল ত্বরণ হয় অভিকর্ষ ত্বরণ। কোনো বস্তু ভূমির উপরে মুক্ত অবস্থায় থাকলে ক্রিয়াশীল ত্বরণ হচ্ছে অভিকর্ষ ত্বরণ। এটি হচ্ছে আমার প্রথম থিওরি। এখন তোমাকে বুঝতে হবে কোনো বস্তু ভূমির উপরে মুক্ত থাকে কখন, সেটি তোমাকে বের করতে হবে। কোনো বস্তু ভূমির উপরে মুক্ত থাকে, সাপোজ আমি কলমটি এখান থেকে ডিল দিলাম উপরে, তাহলে কলমটি উপরে উঠবে, আবার নিচে নামবে ভূমিতে। তাহলে ভূমি থেকে কলমটি যতক্ষণ উপরে ছিল, উঠতেছিল এবং যতক্ষণ নামতেছিল, তখন বস্তুটি মুক্ত। এখানে কিন্তু বস্তুর উপরে পৃথিবীর অভিকর্ষ বল ছাড়া আর কোনো বল ছিল না। তাহলে কোনো বস্তুর উপর কখন বস্তুটি মুক্ত থাকবে না? সাপোজ আমি একটি ঘুড়ি উড়াচ্ছি নাটায় দিয়ে, নাটায়ের সাথে সুতা বেঁধে সুতার অপর প্রান্তে ঘুড়ি, এই ঘুড়ি আকাশে উঠছে, আমরা এই ঘুড়িকে মুক্ত বলতে পারবো না, কারণ ঘুড়িটি নাটায়ের সাথে সুতা দিয়ে বাঁধা। যদিও ঘুড়িটি ভূমির উপরে আছে, তার মানে ভূমির উপরে অবস্থিত সকল বস্তুই মুক্ত নয়। তাহলে আমরা বলতে পারবো না এই ঘুড়িটি উপর ক্রিয়াশীল ত্বরণ অভিকর্ষ ত্বরণ। ঠিক একইভাবে আরেকটি উদাহরণ আমি টানি। একটি বৈমানিক বিমান থেকে প্যারাসুট নিয়ে নিচে লাফ দিল ভূমিতে। এবার বৈমানিকটি বিমান থেকে লাফ দেওয়ার কিছু দূর পর তার প্যারাসুট খুলল, তারপরে সে ভূমিতে আসলো। তাহলে বিমান থেকে লাফ দেওয়ার কিছু সময় অতিবাহিত হওয়ার পর সে প্যারাসুটটি খুলে দিল। খুলে দেওয়ার পর সে আবার কিছু দূর নামলো, তারপরে সে ভূমিতে আসলো। ঠিক এরকম কি হয়? এইখানে আমরা দেখি বস্তুটি অর্থাৎ ব্যক্তিটি বিমান থেকে লাফ দেওয়ার পর যে সময় পর্যন্ত প্যারাসুটটি খুলে দেয়নি, সেই সময়টি পর্যন্ত বস্তুটি ভূমির উপরে মুক্ত ছিল এবং তখন বস্তুর উপর ক্রিয়াশীল ত্বরণ ছিল অভিকর্ষ ত্বরণ জি। আর যেই মুহূর্ত থেকে ব্যক্তিটি প্যারাসুটটি খুলে দিল, সেই মুহূর্ত থেকে বায়ু প্যারাসুটের ভিতরে গিয়ে প্যারাসুটকে বাধা দিচ্ছে বায়ু। আর বায়ু যখন বাধা দিচ্ছে, এই বাধার উপর বল করে করে আস্তে 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 ব্যক্তিটি মাটিতে নেমে আসলো। অর্থাৎ যেই সময়টুকুতে গিয়ে ওই বৈমানিক প্যারাসুটটি খুলে দিল, সেই মুহূর্ত থেকেই বস্তু ভূমির উপরে আছে ঠিকই, কিন্তু তার উপর বায়ুর একটি বাধা আছে। দ্যাট মিনস এই বৈমানিক আর ভূমির উপরে মুক্ত নাই। অর্থাৎ ওই সময়টুকুতে বৈমানিকটির উপর ক্রিয়াশীল ত্বরণ হচ্ছে অভিকর্ষ ত্বরণ আমরা বলতে পারবো না। ক্রিয়াশীল ত্বরণ আর অভিকর্ষ ত্বরণ নাই। অর্থাৎ প্যারাসুট খুলে দেওয়ার পরে অভিকর্ষ ত্বরণ বস্তুর উপরে ক্রিয়াশীল নাই। আর লাফ দেওয়ার পরে যেই পর্যন্ত প্যারাসুটটি খুলেনি, সেই পর্যন্তই ব্যক্তির উপর ক্রিয়াশীল ত্বরণ ছিল অভিকর্ষ ত্বরণ। আর প্যারাসুটটি খুলে দেওয়ার পরে বস্তুর উপর ক্রিয়াশীল ত্বরণ আর অভিকর্ষ ত্বরণ নাই। এটি হচ্ছে আমার প্রথম থিওরি, যে বস্তুর উপর কখন অভিকর্ষ ত্বরণ ক্রিয়াশীল হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার দ্বিতীয় থিওরিটি হচ্ছে, আমরা এটি একটু লিখে দেখাই। তোমরা নিশ্চয়ই জানো, হয়তো না জানলে আবার জানবে আজকে। এই যে অ্যাসিডোটি একটি সমীকরণ লিখলাম, +12a² এখানে
তিনটি রাশি একে অপরের উপর নির্ভরশীল। একটি হচ্ছে দূরত্ব s u অর্থাৎ আদিবেগ, এ হচ্ছে ত্বরণ, এই u a s পরস্পর উপর নির্ভরশীল। সময় একটা অনির্ভরশীল স্বাধীন রাশি, চলরাশি, এটি কার উপর নির্ভর করে না। অর্থাৎ কোনো বস্তু যদি দূরত্ব অতিক্রম করে তাহলে সময় যাবে, দূরত্ব অতিক্রম না করলেও বস্তু যদি স্থির থাকে তাহলে সময় অতিবাহিত হবে। কিন্তু এই দূরত্ব আদিবেগের উপর নির্ভর করতে পারে, অর্থাৎ আদিবেগ সে যদি বেশি বেগে যাত্রা শুরু করে তাহলে দূরত্ব বেশি হতে পারে, ত্বরণ যদি বেশি থাকে তাহলে দূরত্ব বেশি হতে পারে। এই জন্য এই দূরত্ব আদিবেগ আর ত্বরণ একে অপরের উপর নির্ভরশীল, আর সময় হচ্ছে স্বাধীন। এই সমীকরণটিতে শুধু এই সমীকরণ না, এই ধরনের যত সমীকরণ আছে সকল সমীকরণ মানে হচ্ছে সমান, দুই পাশ সমান, এই পক্ষ এবং এই পক্ষ সমান, এই পক্ষ আর এই পক্ষ সমান। অর্থ যেহেতু এরা এই রাশিগুলো একে অপর নির্ভরশীল এবং এই রাশিগুলো সবগুলি দিক রাশি, এস এর দিক রাশি, এস হচ্ছে সরণ, এখানে সরণ আদিবেগ এবং ত্বরণ দিক রাশি। সুতরাং সমান চিহ্ন দ্বারা যেহেতু তারা সম্পর্কিত, অর্থাৎ তারা সমান, সুতরাং মানের দিক থেকে আর দিকের দিক থেকেও তারা সমান হবে। অর্থাৎ এই পাশের মান আর এই পাশের মান সমান, ঠিক এই পাশের দিক আর এই পাশের দিক সমান। এই পাশের দিক মানে এই আদিবেগের দিক যে দিক হবে, ত্বরণের দিক যে দিক হবে, এস এর দিকও সেই দিকই করে নিতে হবে। এটি হচ্ছে আমার 2 নাম্বার থিওরি। সাপোজ এই জিনিসটি তোমরা দেখেছো, এইভাবে না দেখলেও অন্য কোনো ভাবে তোমরা দেখেছো। কিরকম ভাবে দেখেছো? সাধারণত আমরা কি করি, কোনো বস্তু যদি ভূমির উপরে খাড়া উপরের দিকে ঢিল দিই, সাপোজ এখান থেকে একটা বস্তুকে খাড়া উপরের দিকে ঢিল দিলাম, তো ধরলাম সে এইচ দূরত্ব অতিক্রম করছে, এখান থেকে এখানে আসতে সময় লাগছে টি, আমি আদিবেগ ধরলাম ইউ বেগে এখানে মারলাম। তাহলে আমরা কোন বস্তুকে উপরের দিকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করলে আমরা সেই ক্ষেত্রে সমীকরণ কি লিখি? এইচ ইনটু ইউটি মাইনাস হাফ জিটি স্কয়ার, সাধারণত আমরা এটা লিখে থাকি। আবার যদি বস্তুটি উপর থেকে ছেড়ে দেই এবং ভূমিতে যদি আসে তাহলে অর্থাৎ উপরে উঠলে আমরা সমীকরণ লিখি এটি, আবার যদি নিচে নামে অর্থাৎ বস্তুটি যদি টি সময়ে ভূমিতে নামে, টি সময়ের পরে যদি ভূমিতে নামে এবং এই সময় যদি সে এই দূরত্ব অতিক্রম করে তাহলে নিচে নামার ক্ষেত্রে আমরা সূত্র লিখি এইচ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জি টি স্কয়ার, এটা লিখি। তাহলে এখানে প্লাস এখানে মাইনাস কেন দিলাম? আমার এই কথাটির ব্যাখ্যাই হচ্ছে আমি একটু পূর্বে বলেছি যে রাশিগুলোকে একই দিক হতে হবে, এস এ সব এক দিক হতে। কিরকম ভাবে দেখি এখানে, যে এখানে ইউ বেগে নিক্ষেপ করলাম, যখন বস্তুটি উপরে উঠতেছিল ভূমি থেকে বস্তুটিকে যখন খাড়া উপরের দিকে মারলাম ইউ বেগে, ইউর দিক কিন্তু উপরের দিকে, আর বস্তুটি যাচ্ছে উপরের দিকে, অর্থাৎ এই যে এইচ সে দূরত্ব অতিক্রম করলো সেটাও উপরের দিকে। আচ্ছা, ত্বরণ তাহলে কোন দিকে হবে? উপরের দিকে হবে। আমরা নিচের দিকের ত্বরণকে ধরি প্লাস আর উপরের দিকে ত্বরণকে ধরি মাইনাস। নিচের দিকে ত্বরণকে আমরা প্লাস জি ধরে থাকি, উপরের দিকে ত্বরণকে আমরা মাইনাস জি ধরে থাকি। যদি এইভাবে চিন্তা করি তাহলে তুমি খেয়াল করো এইচের দিক সূত্রটি আসলে এই সূত্রটি আসছে আসলে এই সূত্র থেকে, s ইকুয়াল টু ইউটি প্লাস হাফ স্কয়ার সূত্র থেকে আসছে। আমি পরে এখানে লিখি s ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এট স্কয়ার, এই সূত্রটি থেকে আমরা এই সূত্রটি লিখছি। s মানে দূরত্ব, তাহলে সে দূরত্ব যখন বস্তুটি উপরের দিকে মারলাম তাহলে সে উপরের দিকে কত দূরত্ব গেছে h, তাহলে s ইকুয়াল টু তাহলে একটা h, তাহলে উপরের দিকে বেগ কত বেগে দিলাম u, তাহলে u ইনটু t প্লাস হাফ এ, এ মানে যেহেতু ভূমির উপরে মুক্তভাবে আছে তাহলে তার উপর কে সূত্র লক্ষ্য করুন, আর উপরের দিকে কত মাইনাস জি, এখানে মাইনাস জি দিলাম। যখন এখানে মাইনাস জি দিলাম তাহলে এটা মাইনাস আসে, এই জন্য এই সমীকরণটি h ইনটু u মাইনাস হাফ জি স্কয়ার দিছে। আমি বলতে চাচ্ছি h এর দিক u দিক এবং মাইনাস জি, h u এবং মাইনাস জি এই তিনটার দিক উপরের দিক, অর্থাৎ এর যে দিক হবে u সেদিকে হবে, ত্বরণ কি হবে সেদিকে হবে, অর্থাৎ এই সমীকরণে s যেদিকে u সেদিকে, ত্বরণ সেদিকে হবে। এটি আমার 2 নাম্বার থিওরি। আবার ঠিক এখানে যদি আমি মিলাই, যখন বস্তুটিকে এখান থেকে ছেড়ে দিলাম বস্তুটি নিচে নামলো, তা আদিবেগ তখন নিচের দিকে, আদিবেগের দিক তখন নিচের দিকে, অর্থাৎ এই ইউ এর দিক তখন নিচের দিকে। এই এস যদি সে এস দ্রুত নামে তখন এস কিন্তু সে নিচের দিকে নামতেছে, এস এর দিক হচ্ছে নিচের দিকে, তাহলে আদিবেগের দিকও নিচের দিকে, এস এর দিকও নিচের দিকে। তাহলে এখানে যে ত্বরণ হবে সেই ত্বরণটাও হবে কোন দিকে? নিচের দিকে। আর নিচের দিকে ত্বরণকে আমরা প্লাস জি দিই, এই জন্য এখানে কি হয়েছে প্লাস জি, হাফ জি টি স্কয়ার প্লাস হাফ জি টি স্কয়ার। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো। অর্থাৎ সহজ কথা, যদি এতক্ষণ কথা বলার পরে তুমি বুঝে থাকো তাহলে ভালো কথা, না বুঝে থাকলে তোমাকে মনে রাখতে হবে কোনো সমীকরণে ডাইরেক্ট যে কথাটি মনে রাখবে এই সমীকরণগুলো
এস এর দিক যেদিক হবে, ইউর দিক সেদিক হবে, ত্বরণের দিক সেদিকে হবে। যদি না হয় সেদিকে তাহলে প্লাস মাইনাস দিয়ে একই দিক বানায় নিতে হবে। এটি হচ্ছে সহজ কথা। আশা করি বিষয়টা বুঝতে পেরেছ। এবার আমরা প্রবলেমে যাই। আমরা শুরু করি প্রবলেম। 3 নম্বর প্রবলেম। একটি রকেট ভূমি থেকে 20 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে স্থির অবস্থাতে যাত্রা শুরু করবে। 10 সেকেন্ড পর ইঞ্জিনের সুইচ বন্ধ হয়ে গেলে রকেটটি ভূমি থেকে সর্বোচ্চ কত উচ্চতায় উঠতে পারবে। তাহলে প্রথমে আমরা একটা ফিগার যদি অঙ্কন করতে চাই, তাহলে সাপোজ এখানে একটা ফিগার অঙ্কন করি। ফিগারটা অঙ্কন করতে চাই, ফিগার এটা ভূমি, একটি রকেট ধরলাম, এটাই রকেট। এই রকেট ভূমি থেকে 20 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করবে। এখান থেকে 20 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে যাত্রা শুরু করলো। এখানে ইউর মান কত? 0। এখানে তার ত্বরণ ছিল কত? 20 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে সে যাত্রা শুরু করছে। তাহলে 20 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ দিয়েছে। এই ত্বরণটি সৃষ্টি করছে রকেটের ইঞ্জিন। রকেটের ইঞ্জিন 20 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে এখান থেকে ধাক্কা দিল উপরের দিকে। 10 সেকেন্ড পর ইঞ্জিন সুইচ বন্ধ হয়ে গেল। ওই যে 10 সেকেন্ড পর ইঞ্জিনের সুইচ বন্ধ হয়ে গেল, অর্থাৎ এখান থেকে যাত্রা শুরু করার 10 সেকেন্ড পর, ধরলাম 10 সেকেন্ডে রকেট এই জায়গায় চলে আসবে। তাহলে এখান থেকে এখানে আসছে, সময় লাগছে তার 10 সেকেন্ড। এখানে আসার পরে ইঞ্জিনের সুইচ বন্ধ হয়ে গেল, অর্থাৎ ইঞ্জিন আর এখন চালু নাই, ইঞ্জিন বন্ধ হয়ে গেল। এবার বন্ধ হয়ে গেলে রকেটটি ভূমি থেকে সর্বোচ্চ কত উচ্চতায় উঠতে হবে। অর্থাৎ এখানে আসার পরে যখন ইঞ্জিন বন্ধ হয়ে গেল, তখন কিন্তু ইঞ্জিন বন্ধ হয়ে গেল, কিন্তু রকেটের মধ্যে কিন্তু তখন একটা ব্যাগ ছিল। কারণ রকেটটি কিন্তু এই জায়গা পর্যন্ত গতিশীল ছিল। গতিশীল থাকা মানে এই জায়গায় একটা ব্যাগ আছে। এই ব্যাগ নিয়ে সে আরো কিছু দূর উপরে উঠবে। তাহলে ধরলাম এখান থেকে সে আরো কিছু দূর উপরে উঠছে, এই পর্যন্ত উঠছে। তাহলে সর্বোচ্চ কত উচ্চতা উঠছে, অর্থাৎ এই পুরা উচ্চতাটুকু আবার ক্যালকুলেশন করতে হবে, এই উচ্চতাটুকু। তাহলে এখানে আমরা দুই ধাপ করি করব। প্রথমে এই উচ্চতাটুকু বের করবো, তারপরে এখান থেকে এই উচ্চতা। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করো, তুমি রকেটটি যখন উপরের দিকে উঠলো, তখন 10 মিটার পার সেকেন্ড স্কয়ার রকেট ত্বরণ দিয়েছে উপরের দিকে, কিন্তু পৃথিবী কিন্তু তাকে নিচের দিকে আকর্ষণ করতেছে। রকেটটি যে কোনো বস্তু যদি ভূমির উপরে উঠতে চায়, তাহলে পৃথিবী কিন্তু তাকে টানবে। এবার দেখো, রকেটটি উপরের দিকে ওঠার জন্য 20 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ দিয়েছে। পৃথিবী কিন্তু রকেটটি যে ভূমি থেকে যখন উপরে উঠবে, পৃথিবীও কিন্তু তাকে অভিকর্ষ ত্বরণ জি দ্বারা নিচের দিকে টানবে। তাহলে অভিকর্ষ ত্বরণ জি ক্রিয়াশীল হবে নিচের দিকে, আর 20 মিটার পার সেকেন্ড ত্বরণ ক্রিয়াশীল হবে উপরের দিকে। এই দুই ত্বরণ পরস্পর বিপরীতমুখী, অর্থাৎ 20 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ উপরের দিকে, আর অভিকর্ষ ত্বরণ জি হচ্ছে নিচের দিকে। এখানে অভিকর্ষ ত্বরণ জি এর মান 10 মিটার পার সেকেন্ড স্কয়ার দেওয়া আছে। তাহলে আমি ধরে নেই রকেট কর্তৃক প্রযুক্ত ত্বরণ 20 মিটার পার সেকেন্ড স্কয়ার উপরের দিকে, আর আমাদের জি 10 মিটার পার সেকেন্ড স্কয়ার হচ্ছে নিচের দিকে। তাহলে আলটিমেটলি উপরের দিকের ত্বরণটা বেশি আর নিচের দিকের ত্বরণ হচ্ছে কম। তাহলে নিট ত্বরণ এখানে কাজ করতেছে 20 মাইনাস 10, অর্থাৎ এই জায়গাটিতে নিট ত্বরণ এ হচ্ছে 20 মাইনাস 10, অর্থাৎ 10 মিটার পার সেকেন্ড স্কয়ার। অর্থাৎ রকেটটি এখান থেকে এখানে 20 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে যেতে পারে না, তাকে যেতে হবে 10 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ উপরের দিকে। এই 10 মিটার পার সেকেন্ড ত্বরণের দিক কোন দিকে? উপরের দিকে। কারণ 20 মিটার পার সেকেন্ড স্কয়ার উপরে ছিল, 10 ছিল নিচে, 20 বেশি ছিল, এই জন্য ত্বরণের দিক হচ্ছে উপরের দিকে। 10 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণের দিক হচ্ছে উপরের দিকে। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো। তাহলে আমরা প্রথমে তাহলে বুঝলাম যে এই জায়গাটুকু, অর্থাৎ প্রথম 10 সেকেন্ড এই জায়গাটুকু এই পর্যন্ত দূরত্ব অতিক্রম করছে। তাহলে এই পর্যন্ত দূরত্ব অতিক্রম করার জন্য সে নিট ত্বরণ, অর্থাৎ তার ত্বরণ আলটিমেট ব্যবহার হচ্ছে 10 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে আমরা এই দূরত্বটুকু বের করব আদিবেগ যেহেতু। তাহলে আমরা প্রথম ক্ষেত্রে মানে এখান থেকে এতটুকু আমরা s * ut + হাফ স্কয়ার সূত্র যদি ব্যবহার করি, ut + হাফ a স্কয়ার, ধরলাম এখান থেকে এতটুকু h1 দূরত্ব, এই দূরত্বটুকু হচ্ছে উচ্চতাটুকু হচ্ছে h1, তাহলে s এর পরিবর্তে h1 ব্যবহার করি। আদিবেগ u মান 0, তাহলে এই টার্মটা 0 হয়ে গেছে, এটা হয়ে গেছে 0, কারণ আদিবেগ 0 দিয়ে সাথে গুণ করলে এটা 0, প্লাস তো আছে হাফ এর মান কত? এর হচ্ছে 10,
সময় কত, এখান থেকে এখানে পৌঁছাইতে সময় লাগছে 10 সেকেন্ড, 10 স্কয়ার, তাহলে এই সমান দাঁড়াচ্ছে 5 ইন্টু এটা কত হয় 100, তাহলে 5 ইন্টু 100 মানে কত 500 মিটার। তাহলে এই উচ্চতাটুকু 500 মিটার বের হয়ে গেছে। এবার আমরা বের করবো এই উচ্চতাটুকু। তাহলে এই উচ্চতাটুকু যদি বের করতে চাই, তাহলে এখান থেকে এইখানে আসার পরে রকেটটির বেগ কত আগে বের করবো, অর্থাৎ এই জায়গাটিতে বেগ কত। এই জায়গার বেগ আমরা দ্বিতীয় ক্ষেত্র বিবেচনা করবো এটাকে, এটা হচ্ছে প্রথম ক্ষেত্র, এটা হচ্ছে দ্বিতীয় ক্ষেত্র। এই দ্বিতীয় ক্ষেত্রে আদি অবস্থান হচ্ছে এটা, যেটা কিনা প্রথম ক্ষেত্রের শেষ অবস্থান। তাহলে প্রথম ক্ষেত্রের শেষ বেগ দ্বিতীয় ক্ষেত্রের আদি বেগ, অর্থাৎ প্রথম 10 সেকেন্ড সময়ের পরে যে বেগ রকেটটি, সেটি হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রের রকেটটির আদি বেগ। তাহলে আমরা প্রথম ক্ষেত্রের শেষ বেগটি বের করে নিই। এটা তোমরা লিখেছ আশা করি s1 = 500 মিটার। শেষ, আমি এটি মুছে ফেলি। এবার প্রথম ক্ষেত্রের শেষ বেগ বের করি। প্রথম ক্ষেত্রের শেষ বেগ, প্রথম ক্ষেত্রের শেষ বেগ, প্রথম ক্ষেত্র এটা, তাহলে এই অবস্থা শেষ বেগ আমরা বেগ b = u + at এটা জানি। তাহলে প্রথম ক্ষেত্রের শেষ বেগ, প্রথম ক্ষেত্র কিন্তু এটা কিন্তু প্রথম ক্ষেত্র। তাহলে প্রথম ক্ষেত্রে আদি বেগ হচ্ছে 0, শেষ বেগ হচ্ছে এই জায়গার বেগ, শেষ বেগ b, আদি বেগ হচ্ছে 0, তাহলে এই উপর হচ্ছে 0 প্লাস a কত, প্রথম ক্ষেত্রে কত ত্বরণ ক্রিয়াশীল ছিল, নিট ত্বরণ ছিল a 3, আর সময় কত 10 সেকেন্ড, তাহলে কত হলো 100 মিটার পার সেকেন্ড। অর্থাৎ প্রথম ক্ষেত্রের শেষ বেগ হচ্ছে 100 মিটার পার সেকেন্ড, অর্থাৎ এই জায়গার বেগ হচ্ছে 100 মিটার পার সেকেন্ড, এই জায়গার বেগ 100 মিটার পার সেকেন্ড। দ্যাট মিন্স দ্বিতীয় ক্ষেত্রে আদি বেগ 100 মিটার পার সেকেন্ড, এটাই দ্বিতীয় ক্ষেত্রে আদি বেগ, দ্বিতীয় ক্ষেত্রে আদি বেগ 100 মিটার পার সেকেন্ড। এখন আমার তো বের করার কথা ছিল এই উচ্চতাটুকু, ধরলাম এই উচ্চতাটুকু s2, তাহলে এই যে রকেটটি এই জায়গায় কত বেগ প্রাপ্ত হয়েছে 100 মিটার পার সেকেন্ড, 100 মিটার পার সেকেন্ড এই জায়গায় যখন আসছে তখন কিন্তু ইঞ্জিন বন্ধ হয়ে গেল। প্রথম 10 সেকেন্ড পরে রকেটের ইঞ্জিন বন্ধ হয়ে গেল কিন্তু, তাহলে এই জায়গায় আসার পরে রকেটের ইঞ্জিন কিন্তু বন্ধ। রকেটের ইঞ্জিন বন্ধ মানে ইঞ্জিন আর রকেটের উপর কোনো উপরের দিকে বল প্রয়োগ করতে পারতেছে না। তার মানে এই জায়গায় এসে রকেটটি মুক্ত হয়ে গেছে, এই জায়গা পরে রকেটটি কি হয়ে গেল মুক্ত হয়ে গেল। তাহলে এবার যেহেতু এই জায়গা পরে রকেট মুক্ত হয়ে গেছে, তাহলে এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত আমরা পড়েছি এই যে থিওরিটি ছিল এটাই, যখন কোনো বস্তু মুক্ত হয়ে যাবে, অর্থাৎ ভূমির উপরে কোনো বস্তু মুক্ত অবস্থা থাকবে তার উপর ক্রিয়াশীল ত্বরণ হবে অভিকর্ষ ত্বরণ, আর কোনো ত্বরণ ক্রিয়াশীল হবে না। আর আমরা জানি এই অঙ্কের ক্ষেত্রে অভিকর্ষ ত্বরণ দেওয়া আছে 10 মিটার পার সেকেন্ড স্কয়ার। তার মানে এই দ্বিতীয় ক্ষেত্রে যদি আমি প্রশ্ন করি দ্বিতীয় ক্ষেত্রে ত্বরণ কত, তাহলে 10 মিটার পার সেকেন্ড স্কয়ার। অফকোর্স অভিকর্ষ ত্বরণ 10 মিটার পার সেকেন্ড স্কয়ার। অভিকর্ষ ত্বরণ ক্রিয়াশীল স্যার, অভিকর্ষ ত্বরণ ক্রিয়া করে খারাপ নিচের দিকে, তার মানে দ্বিতীয় ক্ষেত্রে 10 মিটার পার সেকেন্ড স্কয়ারের দিক কোন দিকে খারাপ নিচের দিকে। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো। তাহলে আমরা এখন দ্বিতীয় ক্ষেত্রে এই আমরা বুঝলাম দ্বিতীয় ক্ষেত্রে ত্বরণ হচ্ছে 10 মিটার পার সেকেন্ড স্কয়ার, অর্থাৎ অভিকর্ষ ত্বরণ 10 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে দ্বিতীয় ক্ষেত্রের উচ্চতা বের করতে চাই h2, তাহলে আমরা দ্বিতীয় ক্ষেত্রের আদি বেগ কত 100 মিটার পার সেকেন্ড, এই যে এটা হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রের আদি বেগ। তাহলে আমি যদি এই অঙ্কটি এখানে লিখি, এই জায়গাটিতে লিখি, এই জায়গাটিতে লিখি দ্বিতীয় ক্ষেত্রে সে দূরত্ব তুলনা করছে h2, দ্বিতীয় ক্ষেত্রে দূরত্ব h2 বের করতে চাই। দ্বিতীয় ক্ষেত্রে সূত্র হলো b² = u² - 2gh2, কারণ দ্বিতীয় ক্ষেত্রে দূরত্ব হচ্ছে h2। একবারে লিখে ফেললাম, g এর মান দিলাম মাইনাস, কারণ উপরে এখান থেকে উপরের দিকে উঠতেছে, উপরের দিকে আমরা -g ব্যবহার করি। উপরের দিকে এই জায়গাটাতে কিন্তু অভিকর্ষ ত্বরণ ক্রিয়াশীল, আর অভিকর্ষ ত্বরণ উপরের দিকে মাইনাস আর নিচের দিকে হচ্ছে প্লাস। তাহলে এখানে শেষ এই দ্বিতীয় ক্ষেত্রে শেষ বেগ কত, দ্বিতীয় ক্ষেত্রে শেষ বেগ হচ্ছে এই যে এই জায়গাটা, দ্বিতীয় ক্ষেত্রে শেষ বেগ এই জায়গাটা, এই জায়গার বেগ কত 0, কারণ হচ্ছে এইখান থেকে বস্তুটি যতক্ষণ পর্যন্ত উপরের দিকে উঠবে আর বেগ আস্তে আস্তে কমবে, উপরের দিকে উঠবে আর বেগ আস্তে আস্তে কমতে কমতে যখন বেগ 0 হয়ে যাবে তখন বস্তুটি আর উপরের দিকে উঠবে না। তাহলে এই জায়গায় এসে যখন 0 হয়েছে, তাহলে শেষ বেগ কত 0, তাহলে এটা 0² u মানে কত, এই যে এই জায়গার বেগ আদি বেগ 100²
স্কোয়ার মাইনাস 2 ইন্টু কত 10 ইন্টু কত h2, তাহলে এখান থেকে আমরা h2 এর মান বের করব। এই যে h2 পাইলাম আর h1 পাইছি, এর আগে বের করছি আমরা, এই h1 আর h2 যোগ করে দেব, তাহলে 3 নাম্বার অঙ্কটি সমাধান হয়ে যাবে। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো। আমি আর এটা নিয়ে কথা বলতে চাচ্ছি না। এই তিনটি সমস্যায় তোমাদের যদি আরও কিছু কথা বলবার থাকে তাহলে তোমরা কমেন্টস বক্সে তোমাদের কমেন্ট লিখবে, আমি চেষ্টা করব সমস্যার সমাধান করবার জন্য। আমরা এবার চলে যাই স্থির তড়িতে ধারাবাহিক আলোচনা। গতিবিদ্যার 3টি প্রবলেম আমরা আলোচনা করেছি, এবার আমরা আলোচনা করব স্থির তড়িৎ। চলো আমরা স্থির তড়িৎ নিয়ে আলোচনা শুরু করি। আমি মুছে দিলাম সব কিছুই। আমরা স্থির তড়িৎ নিয়ে ক্লাস করব, তাহলে শুরু করলাম স্থির তড়িৎ। স্থির তড়িৎ, এই স্থির তড়িৎ চ্যাপ্টারটি হচ্ছে পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের 2 নম্বর চ্যাপ্টার এবং অত্যন্ত কনসেপচুয়াল একটি চ্যাপ্টার। এটি ভর্তি পরীক্ষা থেকে সৃজনশীল বোর্ড পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। ইনশাআল্লাহ এই চ্যাপ্টার থেকে একটি সৃজনশীল প্রশ্ন তোমাদের বোর্ড পরীক্ষায় আসবে এবং তোমরা যে ভর্তি পরীক্ষা দিবে বিশ্ববিদ্যালয়গুলোতে, ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়গুলোতে, সেই ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয় যে কোনো বিশ্ববিদ্যালয়ের জন্য এই স্থির তড়িৎ চ্যাপ্টারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো সুতরাং তোমরা এই চ্যাপ্টারটি অত্যন্ত গুরুত্বের সাথে বুঝবার চেষ্টা করবে। আমি তোমাদেরকে চ্যাপ্টারটি সহজ করবার জন্য কিছু টিপস বলবো, তোমরা সেই টিপসগুলি মনোযোগ সহকারে শুনবে। আর এই স্থির তড়িৎ চ্যাপ্টার উপরে যেই বোর্ড পরীক্ষার জন্য জ্ঞানমূলক প্রশ্ন এবং অনুধাবক প্রশ্নগুলি আসতে পারে, সেই জ্ঞানমূলক এবং অনুধাবক প্রশ্নের একটি লিস্ট আমি এই ভিডিওর সাথেই গ্রুপে দিয়ে দিব ইনশাআল্লাহ। তো তোমরা এবং আমি এই জ্ঞানমূলক এবং এই অনুধাবন প্রশ্নগুলো এখানে আলোচনা করার চেষ্টা করব, সাথে সাথে আমরা সৃজনশীল গণিত প্র্যাকটিস করার চেষ্টা করব। তো শুরু করা যাক, কথা না বলে আমরা শুরু করে ফেলি স্থির তড়িৎ চ্যাপ্টারটি। তো তোমরা এই তড়িৎ, স্থির তড়িৎ দ্যাট মিনস এটা এক ধরনের তড়িৎ। এই তড়িৎ শব্দটির সাথে পরিচিত সম্ভবত ক্লাস 8 থেকে। তাহলে প্রথমে যদি প্রশ্নটি হয় এই স্থির তড়িৎ পড়ানোর আগে তড়িৎ কাকে বলে, তাহলে তোমরা কি উত্তর দিতে পারো যে তড়িৎ কি? আসলে তড়িৎ হচ্ছে কোথাও চার্জের উপস্থিতি ঘটলে পরে যে প্রতিক্রিয়া সৃষ্টি করে তাকেই তড়িৎ বলে। কোথাও চার্জ বা আধানের উপস্থিতি ঘটলে যে প্রতিক্রিয়া হয় তাকেই তড়িৎ বলে। তাহলে স্থির তড়িৎ কি? আমার চ্যাপ্টার নাম হচ্ছে স্থির তড়িৎ, নট তড়িৎ। যদি কোথাও চার্জের উপস্থিতি ঘটে, চার্জ বা আধানের উপস্থিতি ঘটে, ঘটার পরে ওই আধানটি যদি স্থির থাকে তাহলে যে প্রতিক্রিয়া দেখায় তার নাম হচ্ছে স্থির তড়িৎ। আর যদি কোথাও চার্জের উপস্থিতি ঘটার পর ওই চার্জটি চলমান হয় তাহলে যে প্রতিক্রিয়া দেখায় তার নাম হচ্ছে চলতড়িৎ। এবং পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রে চলতড়িৎ নামক একটি আলাদা চ্যাপ্টার আছে, ঠিক তার পরের চ্যাপ্টারটি সম্ভবত। তাহলে চলতড়িৎ নিয়ে আমরা কথা বলবো চলতড়িৎ চ্যাপ্টারে। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে স্থির তড়িৎ। তাহলে আমরা বুঝতে পেরেছি স্থির তড়িৎ কাকে বলে, অর্থাৎ কোনো বস্তুর মধ্যে চার্জ বা আধানের উপস্থিতি ঘটে যদি সে আধান স্থির থাকে তাহলে যে প্রতিক্রিয়া হয় তাকেই বলা হয় স্থির তড়িৎ। এবার 2 নম্বর কথা হচ্ছে আধান বা চার্জ কি? তাহলে চার্জ বা আধান কি? এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটি জ্ঞানমূলক প্রশ্নে ইতিমধ্যে বোর্ড পরীক্ষায় কয়েকবার এসেছে যে আধান কি। তাহলে আমরা আলোচনা করছি আধান বা চার্জ কি। আধান বা চার্জ আমাদের আলোচনার বিষয়। প্রথমে স্থির তড়িৎ তো বুঝলাম, আধান বা চার্জ কাকে বলে? তাহলে আধান হচ্ছে, দেখো আমরা জানি যে সকল পদার্থই পরমাণু দ্বারা গঠিত। এই যে এই কলমটি পরমাণু দ্বারা গঠিত। আমি একটি মানুষ সমস্ত মানব দেহতা ভেঙে ফেললে আলটিমেটলি আমরা
পরমাণুতেই চলে যাব ভাঙতে ভাঙতে, সব কিছুই পরমাণু দ্বারা গঠিত। আর ওই পরমাণু কি দিয়ে গঠিত? ওই পরমাণু গঠিত হচ্ছে 3টি মৌলিক কণিকা দিয়ে। পরমাণু শুধু 3টি কণিকা দিয়ে গঠিত নয়, 3টি মৌলিক কণিকা থাকে, তার সাথে আরো মৌলিক কণিকা 3টি স্থায়ী আর অস্থায়ী কণিকা থাকে। তো আমরা জানি 3টি মৌলিক কণিকা থাকে পরমাণুতে, তো অস্থায়ী কণিকার দিকে আমরা যাচ্ছি না, আমরা স্থায়ী কণিকার দিকে আসি। তো প্রথমে আমরা স্থায়ী 3টি কণিকা কি কি? পরমাণু, এটা কি পরমাণু যদি হয় তাহলে পরমাণু কেন্দ্রস্থলে থাকে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসে থাকে প্রোটন এবং নিউট্রন, আর তার চারিপাশে বিভিন্ন কক্ষপথে থাকে হচ্ছে ইলেকট্রন। এই বিভিন্ন কক্ষপথে থাকে ইলেকট্রন। এই যে পরমাণু 3টি স্থায়ী কণিকা, একটি হচ্ছে প্রোটন, একটি হচ্ছে নিউট্রন, একটি হচ্ছে ইলেকট্রন। পরমাণু 3টি স্থায়ী কণিকা, একটি প্রোটন, একটি ইলেকট্রন, একটি নিউট্রন। তো পদার্থবিদরা যখন এই প্রোটন, নিউট্রন এবং ইলেকট্রনের বৈশিষ্ট্য সম্পর্কে ধারণা পেল, গবেষণা করতে করতে প্রোটনের কি কি ধর্ম প্রদর্শন করে, ইলেকট্রন কি কি ধর্ম প্রদর্শন করে, নিউট্রন কি কি ধর্ম প্রদর্শন করে, এইগুলি যখন বের করলো, তখন দেখা গেল ইলেকট্রন যে ধরনের বৈশিষ্ট্য প্রদর্শন করে, প্রোটন ঠিক তার বিপরীত ধরনের বৈশিষ্ট্য প্রদর্শন করে। আর নিউট্রনের যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যগুলো ইলেকট্রনের বৈশিষ্ট্যের সাথেও মিলে না, প্রোটনের বৈশিষ্ট্যের সাথে মিলে না। নিউট্রন সম্পূর্ণ আলাদা ধরনের বৈশিষ্ট্য প্রদর্শন করে, কিন্তু প্রোটন এবং ইলেকট্রন বিপরীত ধরনের বৈশিষ্ট্য প্রদর্শন করে। তো পদার্থবিদরা এই যে প্রোটন এবং ইলেকট্রন বিপরীত ধর্ম প্রদর্শন করে, এই বিপরীত ধর্ম প্রদর্শন করাটাকে গাণিতিকভাবে বোঝানোর জন্য একটিকে, এই প্রোটন এবং ইলেকট্রনের একটিকে দিয়ে দিল প্লাস চিহ্ন, আরেকটির জন্য বরাদ্দ করে দিল মাইনাস চিহ্ন। আর এই যে প্লাস চিহ্ন এবং মাইনাস চিহ্ন বরাদ্দ করলো বৈশিষ্ট্যের ধর্ম অনুযায়ী বিপরীত হওয়ার কারণে, এইটাই হচ্ছে তোমার আধান। অর্থাৎ আধান হচ্ছে তাহলে কি দাঁড়ালো? পদার্থ। তাহলে আধান বৈশিষ্ট্য, আধান হচ্ছে ধর্ম। কার ধর্ম? ইলেকট্রন এবং প্রোটনের সত্যিকার অর্থে। এই জন্য আমরা আধান বলতে কি বুঝি? পরীক্ষায় যদি আসে আধান কি, তাহলে আমরা লিখব পদার্থ সৃষ্টিকারী মৌলিক কণিকা সমূহের মৌলিক ও বৈশিষ্ট্যমূলক ধর্মকেই আধান বলে। তোমরা খাতার মধ্যে কথাটি নোট করতে পারো যে পদার্থ সৃষ্টিকারী মৌলিক কণিকা সমূহের মৌলিক বৈশিষ্ট্যমূলক ধর্মই হচ্ছে আধান বা চার্জ। তাহলে আমরা বুঝতে পারলাম আধান বা চার্জ কি। এবার 2 নম্বর কথা, যে আমরা বললাম যে কোনো পদার্থের মধ্যে বা কোনো বস্তুর মধ্যে যদি চার্জের উপস্থিত ঘটে যদি সেটি স্থির থাকে, তাহলে যে প্রতিক্রিয়া দেখায় তার নাম হচ্ছে স্থির তড়িৎ। তাহলে কোনো বস্তুর মধ্যে চার্জের উপস্থিতি ঘটবে কিভাবে? বা যদি প্রশ্নটি এরকম করা হয় যে কোনো বস্তুতে চার্জ কিভাবে সৃষ্টি করা যায়, আধান কিভাবে সৃষ্টি করা যায়, তাহলে এটার মূলত দুটি প্রক্রিয়া আধান সৃষ্টি করা যায়। তোমরা খাতাতে নোট করতে হবে, খুব গুরুত্বপূর্ণ কথা। আমি এবার দেখছি আধান সৃষ্টির প্রক্রিয়া মূলত দুটি, তোমরা লিখতে পারো আধান সৃষ্টির প্রক্রিয়া। এক নম্বর হচ্ছে ঘর্ষণ আধান সৃষ্টির একটি প্রক্রিয়া। 2 নম্বর হচ্ছে আবেশ, তড়িৎ আবেশ। যেটি আবেশ, এই ঘর্ষণের মাধ্যমে তুমি যে কোনো পদার্থকে, পাশে লিখে রাখো আমি যেটা লিখছি, যে কোনো পদার্থ, এই ঘর্ষণের মাধ্যমে যে কোনো পদার্থকে তুমি আধান সৃষ্টি করতে পারবা, আহিত করতে পারবা। আর আবেশ প্রক্রিয়ায় ধাতু বা পরিবেহী পদার্থগুলোকে, এই আবেশ প্রক্রিয়া ধাতু বা পরিবেহী পদার্থগুলোকে আর ঘর্ষণ প্রক্রিয়ার মাধ্যমে যে কোনো পদার্থকে চার্জিত করা যায়। খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, লিখে রাখো। এবার আমরা দেখবো যে ঘর্ষণের ফলে কিভাবে বস্তু আহিত হয়ে যায়, অর্থাৎ বস্তুর মধ্যে আধানের উপস্থিতি ঘটে, এটা নিয়ে একটু আলোচনা করতে চাই।
তাহলে আর আবেশ প্রক্রিয়াটি তোমরা ক্লাস 9-এ পড়েছো আশা করি, এটা আমার আলোচনায় থাকবে না। আমি আলোচনা করবো ঘর্ষণ নিয়ে, এবং এই ঘর্ষণ থেকে মেডিকেল ভর্তি পেয়ে কিছু প্রশ্ন হয়েছে, সেটি আমরা পরবর্তীতে যাচ্ছি। তো কথাটা শোনো আগে, যে ঘর্ষণ প্রক্রিয়া কীভাবে কোনো বস্তুকে আহিত করা যায়। তাহলে ঘর্ষণ প্রক্রিয়া কোনো বস্তুকে আহিত করা, দেখো আমরা জানি যে আমি বলছি ইতিমধ্যে, এই কলম কী দ্বারা গঠিত? পরমাণু দ্বারা গঠিত। আমি নিজে কী দ্বারা গঠিত? পরমাণু দ্বারা গঠিত। অর্থাৎ আমাকে ভেঙে, যেরকম আমার হাতের আঙুল, এই আঙুলটা পরমাণু দ্বারা গঠিত। অসংখ্য পরমাণুর সমান এই আঙুল গঠিত, অসংখ্য পরমাণুর সমান এই কলম গঠিত। এখন যদি আমি চিন্তা করি যে কলম অথবা আঙুলের কথা, এই পরমাণুগুলো কী দ্বারা গঠিত? পরমাণু গঠিত 3টি স্থায়ী কণিকা দ্বারা গঠিত, প্রোটন, ইলেকট্রন আর নিউট্রন। তো আমরা জানি প্রোটন, ইলেকট্রন এবং নিউট্রনের গঠন থেকে প্রোটন এবং নিউট্রন থাকে পরমাণুর কেন্দ্রস্থলে, আর ইলেকট্রন থাকে পরমাণুর বাইরে। তাহলে এই কলমটি যে পরমাণুগুলো দ্বারা গঠিত, সেই পরমাণু সবার বাইরে আছে ইলেকট্রন। আমার হাতের আঙুল যে পরমাণুগুলো দ্বারা গঠিত, সেই পরমাণুগুলো সবার বাইরে আছে ইলেকট্রন। তার মানে আমি বলতে পারি, এই যে আমি এই আঙুল দিয়ে কলমটিকে স্পর্শ করলাম, তাহলে এই আমার হাতের ইলেকট্রন এবং কলমের ইলেকট্রন কিন্তু একে অপরকে স্পর্শ করছে।